কিসে বোঝা যায় মাই দিলাম মুক্তিদাতা বিপ্লবী থেকে জানাই স্বাগতম বিপ্লবীকে ওয়েলকাম বিপ্লবীকে ওয়েলকাম বিপ্লবীকে জানাই স্বাগতম বিপ্লবীকে জানাই স্বাগতম এর মনে মনে প্রকৃতিকে বিপ্লবীকে জানাই স্বাগতম বলো ভারত মাতা কি বলো ভারত বিজেপি দাদা উপস্থিত হয়েছেন যিনি আমাদেরকে মুক্তি দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ দাদা দাদা আপনি আসার আগে ও সবাই আমার বলছে তো এখন দাদা আমরা একটা দাদা তো মুক্তি নায়ক ওরা তো জুড়ে একটা জুড়ে হয়ে যায় প্লিজ সবাই 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 দেখছেন ভগবান আছে ঠিক কারণ কে যায় আল্লাহ লাগায় বসছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ আমাদের মুক্তি মাওলানা অনুরোধ রাখবো সবার কাছে অনুরোধ করা চাই মাধ্যমে আমাদের অতিথিবর্গকে উৎসাহিত গ্রহণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ রাখবো আমাদের জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ মহাশয়কে যার জন্য এতক্ষণ পর্যন্ত আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন আমাদের মুক্তি নায়ক প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে উনি পশ্চিম ত্রিপুরা লোকসভার সাংসদ শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহোদয় আমি ওনাকে বিনম্র চিত্তে ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এই মন্ডলের অন্যান্য পদাধিকারী আর বড় মাত্রা উপস্থিত অঞ্চল মায়েরা বোনেরা সবাইকে নমস্কার যতনা সুরক্ষা বন্ধুরা ইলেকশনের পরে এই প্রথমবার আমি এখানে এসেছি লোকসভা ইলেকশনের পর আমি যেখানেই ঘুরি যেখানেই পার্টি দায়িত্ব দেয় কিন্তু ত্রিপুরার মানুষের আদর ভালোবাসা আশীর্বাদ জাতি জনজাতির কাছ থেকে আমি পেয়েছি ও সেটাই আমাকে শক্তি যোগায় তার জন্য যেখানে কাজ করতে যাই ত্রিপুরার কথা ত্রিপুরা মানুষের কথা মনে হয় ও ত্রিপুরা মানুষের জন্য করতেও কাজ করতেও ইচ্ছে হয় और এই ত্রিপুরা রাজ্য দীর্ঘদিন আমাদের সবার জন্মভূমি কমিউনিস্টের শাসনের শাসনাধীন ছিল দীর্ঘ লম্বা সময় কমিউনিস্টরা ভালো খারাপ যাই করেছে কিন্তু ত্রিপুরার উন্নয়নের বিষয়ে তাদের কাছে কোনো যোজনাই ছিল না 2018 সরকারে আমি আসার আগে এটা পুরো ভারতবর্ষে বলে বেড়াতো যে ত্রিপুরাতে স্বর্ণযুগ চলছে এই স্লোগানটা কে কে শুনেছে খেয়াল আছে ত্রিপুরাতে স্বর্ণযুগ চলছে কমিউনিস্টরা এই স্লোগানটা তুলেছিল এটা কে কে শুনেছে কেউ একজন আর কেউ শুনছে না বিরল আর কেউ শুনেনি
সবাই শুনেছে, কিন্তু এখন বিপ্লব দেবের সামনে হাত তোলে না, শুনলে বলিনি দাদা কয় তারা আবার কমিউনিস্ট করে। চিন্তা করেন না, এখানে যারাই বসে আছে কংগ্রেস বা কমিউনিস্ট থেকেই আসে। ভারতীয় জনতা পার্টি 1% ছিল 2015-16-তে। তার জন্য কেউ কমিউনিস্ট পার্টি করেছে, কেউ কংগ্রেস করেছে, তার জন্য কেউ আইপিপি, কেউ আইএনপিটি, কেউ টিপ্রামাতা করে, তার জন্য বিপ্লবদের তাদেরকে পছন্দ করবে না এমন মানসিকতা আমার নেই। আমি জানি আমি মানুষ সৃষ্টি করতে পারবো না, মানুষ তো কোনো মাই সৃষ্টি করতে পারে। তাও গর্ভে 9 মাস ধারণ করার পরেই কোন শিশুর জন্ম। তার জন্য এটা আমি বুঝি যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হওয়া, ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব দেওয়া, নির্বাচিত প্রতিনিধি হওয়া, দীর্ঘদিন কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি সরকার কংগ্রেসের লিডারের অপোজিশনে ছিল, তার মাঝ থেকে ত্রিপুরার মানুষ নতুন করে 2018-তে ভারতীয় জনতা পার্টি একটি সরকার বানিয়ে দিয়েছে। কেউ কল্পনাও করেনি, কেউ কল্পনাও করেনি। 3 মার্চ 2018-তে যখন রেজাল্ট এসছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, দুনিয়াতে ত্রিপুরার মানুষ ইতিহাস তৈরি করে দিয়েছে। ছোট্ট রাজ্য হতে পারে, আর্থিকভাবে সম্মতি আমাদের কম হতে পারে, কিন্তু ত্রিপুরার মানুষ সিদ্ধান্ত নিতে জানে, সেদিন পুরো দুনিয়া প্রমাণ করে দিয়েছে। আর যে সিদ্ধান্ত নিতে জানে, যে জাতি, যে সম্প্রদায়, যে রাজ্যবাসী সিদ্ধান্ত নিতে জানে, তাকে উন্নয়ন থেকে কেউ আটকাতে পারে না। আর যখন তার সঙ্গে নরেন্দ্র ভাই মোদীর মতো প্রধানমন্ত্রী, আগে ত্রিপুরাতে কমিউনিস্টের শাসনকালে শুধু বক্তব্যের ভাষা এটাই হতো যে মানুষ না খেয়ে মরে যাচ্ছে, কংগ্রেস সিপিএম একে অপরের উপর দোষ দিত। মানুষকে 6 কিলোমিটার দূর থেকে জল নিয়ে আসতে হয় জনজাতি মহিলাকে। রিয়াং মহিলারা টাউনে থাকে, 600 কিলোমিটার দূর থেকে মাথায় কলসি করে জল নিয়ে আসতে হয়। और दोनों पार्टी को तो लड़ाई होता, কমিউনিস্টের শাসনকালে মানুষের কাছে কত নেই, কমিউনিস্টের কংগ্রেসের উপর আরো কাটাত। তাদের যুগ আমলের শাসনকালে মানুষের কাছে ইজ্জত ছিল না, মানে নির্যাতনকারী সরকার, মানুষের কাছে খাওয়া খাদ্য ছিল না। আজকে বিজেপির 7 বছরের শাসনে এই দুইটা ইস্যু ত্রিপুরাতে এখন নেই। কেউ বলে না যে ত্রিপুরাতে অনাহারে কেউ মৃত্যু হতে পারে, কেউ বাড়িতে চাউল নেই, কেউ বলতে পারে না। তার কারণ একমাত্র নরেন্দ্র মোদী কারণ 81 কোটি মানুষকে 5 কিলো করে চাউল ভারতবর্ষের কোনায় কোনায় প্রতি পরিবারকে দিয়ে থাকে। আজকে কেউ অনাহারে মরতে পারে না, অসম্ভব, কল্পনাই করে যেতে পারে না। অথচ দীর্ঘদিন যাবৎ কমিউনিস্ট আর কংগ্রেস এটাতেই রাজনীতি করতো, এ বলতো খাদ্য নেই, ও বলতে খাদ্য আছে। আজকে আপনাদের ত্রিপুরাতে, আমাদের ত্রিপুরাতে সেটা ইস্যু না। আজকে ত্রিপুরাতে ইস্যু এডুকেশন, স্কিল ডেভেলপমেন্ট, রোজগার, ইনফ্রাস্ট্রাকচার। আগে একটাই ন্যাশনাল হাইওয়ে আসামাগতল রোড, আজকে ত্রিপুরাতে 24,000 কোটি টাকার ন্যাশনাল হাইওয়ে
কাজ হয়েছে বা কাজ চলছে, টেন্ডার প্রসেস আছে। কমিউনিস্টের শাসনকালে হায়েস্ট বাদল চৌধুরী পিডব্লিউডি মিনিস্টার থাকাকালীন সাবরুম টু আগরতলা যে রোড, সেটা 1200 কোটি টাকা হায়েস্ট একসঙ্গে আনতে পেরেছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর 7 বছরে 24,000 কোটি টাকা ন্যাশনাল হাইওয়ের কাজ এখানে হতে কিছু হয়ে গেছে, কিছু স্যাংশন হয়ে গেছে, কিছু ডিপিআর, কিছু কাজ চলছে। রকম কত? 24,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কমিউনিস্টের 25 বছর টানা সরকার দিয়েছে। মানুষকে ঘর দেবে বলে মিটিং করিয়েছে মহিলাদের, নারী শক্তির নামে ঘর দেবো, ঘর দেবো, মিছিল করো, মিটিং আসো। 25 বছরে 48,000 ঘর দিয়েছে গ্রামীণ। 7 বছরে ভারতীয় জনতা পার্টির সরকার 4,77,000 ঘর দিয়েছে এই ত্রিপুরা রাজ্যে। 4,77,000। কল্পনা করে দিতে পারে কমিউনিস্ট একটা হতে পারত? কল্পনা করা যেতে পারে যে কমিউনিস্টের সত্তা থাকার সময় মাত্র 2.5% মানুষের বাড়িতে জলের কানেকশন পাওয়া যেত। 2.5%, 2.5%, 3% তো না, পয়সা দিয়ে জমা করে ক্যাডারের কাছে ধর্ণা দিয়ে অ্যাপ্লিকেশন লাগিয়ে আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে 77-78% মানুষের বাড়িতে জলের কানেকশন পৌঁছেছে। কিন্তু হয়তোবা সবগুলোর মধ্যে দিয়ে কেউ জল আসে না, কোথাও জলের স্পিড কম, কোথাও জলের স্পিড বেশি, কোথাও হয়তোবা ইলেকট্রিসিটি চলে গেছে, এমন হতে পারে। কিন্তু আপনার বাড়ির সামনে যে জলের পাইপের লাইন আপনার বাড়ির উঠান পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করছে, যাকে 6 কিলোমিটার দূর থেকে পরশ করে জল আনতে হতো, আজকে 6 কিলোমিটার দূরে জল দেওয়ার জন্য যেতে হয়। কমিউনিস্টরা খুব প্রচার করতেন জায়গাতে জল জীবন, জলই জীবন, গাছের নাম জীবন। কিন্তু জলই জীবন 25 বছর টানা সরকার থাকার পরেও মানুষের বাড়িতে জলের লাইন পৌঁছতে পারেনি। আজকে মাঝে মাঝে এরা দুবারা বেরো যে ভারতীয় জনতা পার্টি আমরা ত্রিপুরা মাথার সরকার এখন আছি, কি করেছি, কি করবে। কিন্তু আমি আপনাদের কাছে বলি, যা করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার ই করেছে। করার একটা সিস্টেম থাকে, কেউ আছে 8 ঘন্টা পরেও ফার্স্ট ডিভিশন পায়, কেউ আছে 2 ঘন্টা পরেও ফার্স্ট ডিভিশন পায়। তো মেরিট কাকে বলবেন বলুন তো দেখি? কেউ আছে 8 ঘন্টা পরে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পায়, আর কোন ছেলে মেয়ে আছে মাত্র 2 ঘন্টা ধরে ফার্স্ট ডিভিশন পায়। কাকে মেরিট বলবেন বলতাম? কাকে বলবেন? হ্যাঁ, দিদি পর্বে 2 ঘন্টা করে ফার্স্ট ডিভিশন পায়, তাকে মেরিট বলবো। এই কমিউনিস্ট 8 ঘন্টা করে ফার্স্ট ডিভিশন পাইতো, বিজেপি 2 ঘন্টা করে ফার্স্ট ডিভিশন পায়। আর এমনি তো আছে যে গাধা স্টুডেন্ট সারাদিন পড়ানো লাগে, যার মধ্যে মেরিট বেশিক্ষণ পড়ানো লাগে না। না অনেকে আছে যখন বাড়ির সামনে যাই, আমারও শুধু একটা মা কিন্তু দেখছিস নি, তুই তো বলস না মুলাসি খেলতে গেছিস, দেখছি পড়তাছে, দেখ শোনা যায় কি কান কাপ দেখ মাসে মাসের মধ্যে আরো দেখিনি পড়তাছে, সব দিকে পড়তাছে। আমি তো মুলাসি করি, সাঁতার কাটি, কাঁদল খাই, আম চুরি করি, মা কয় হ্যাঁ বেরবে সারাদিন কাঁদল খাইবে, আমি বলো কাঁদল দেখতে কাঁদল দেখতে বুঝতাম তো। শুরুতে গ্রামে গ্রামে মানুষ যেমন কাঁদল গাছ থাকতো, দিনে 3 বার পাচ্ছি
পাখলে গাছের উপরে নিয়ে একটা নিচে তাহলে মাথাটা চাইছে কতদিন এমন আসেনি পাওয়া গেছে একজন সাথে আসে অনেকে করতো না আরেকজন পাওয়া গেছে দিদি হ্যাঁ পাওয়া গেছে সত্যি কথা আমিও গাছের মধ্যে কেবল পাকলে আমার দিদি তারা গাছ উঠতে পারতেন 3 বোন আসলো ওই গাছে আমি উঠতে পারতাম উঠে এসে বন্ধু সঙ্গে বিদ্যালয়ে পাকে গেছে উপরে স্টেশনে পাকতে খাইছি তো তারা বুদ্ধি দিত আমার বড় দিদি এটা কাজ করো উপরে স্টেশনে দিয়ে আমার হাত ইয়ে দে এটা মানে লুডুটি নিচে নিয়ে ফলা নেলে ভেঙে দেবো না সবাই মিলে কেমন আমি ঠিক আছে গাছের এবার উড়ানোর সময় ধাক্কা দিয়ে পড়ে লাগে ধাক্কা দিয়ে উড়ানোর পরে গাছ বেড়ে খেয়া তার দানা ফলাই দিচ্ছে কারণ শাশুড়ে কাজ যায় তারা অনেক সময় যায় নিজের বাড়িতে কারিয়া যায় কোনো কিছু করে কিন্তু কাটানা শাসন মতো নাম ছিলেন সিপিএম মনে বুঝে না পুরা সিপিএম শেষ করে কাটাতে নেন না ঠিক আছে না যেটি আছে বাকি জমলে রাখতে না রাখবেন তো এই যে বাকি জমলে রাখলে আবার 48,000 বড়াই করবেন এই যে বাকি জমলে রাখলে আবার 1200 কোটি টাকা উঠাই করবেন এই যে বাকি জমলে যদি রাখেন তাইলে ত্রিপুরাতে আবার চাঁদা কালেকশন সিস্টেম আগে দিয়ে চাঁদা দিতে এদিকে করতে নেমে বনের আগে দিয়ে চাঁদা এসএফআই চাঁদা নারী সমিতির চাঁদা কৃষক সমিতির চাঁদা এরপরে কি জানি এসএফআই চাঁদা আর সিআইটির চাঁদা সমাজের ভগবত চাঁদা পড়াবো 7টা মিলাম তারপরে মানে স্টেট কমিটির চাঁদা সেন্ট্রাল কমিটির চাঁদা তারপরে কি এলসির চাঁদা ডিসির চাঁদা আজকে দিতে হয় আজকে এগুলোর জন্য আসি তো আজকে এগুলো আসে না তাই এই কথাগুলো আমি আপনাদের সাথে তার জন্য বলি অনেক সময় কিছু হয়ে গেলে আমরা ভুলে যাই ভাবি যে এটা এমনই ছিল এমনই হচ্ছে ইতিহাসকে মনে রাখতে হয় আর ভবিষ্যৎকে রচনা করতে হয় ইতিহাসকে মনে রাখতে হয় ভবিষ্যৎকে রচনা করতে হয় আর যে ইতিহাসকে মনে না রাখে সে কোনোদিন ভবিষ্যৎ তৈরি করতে পারে না তার জন্য আমি ভারতীয় জনতা পার্টি প্রতিটি কার্যকর্তা ত্রিপুরার সমস্ত জনসাধারণের কাছে এটাই বলি যে ইতিহাসকে মনে রাখো আর ভবিষ্যৎকে তৈরি করো আর যেভাবে শুধু ভবিষ্যৎ তৈরি করবো আমার ছেলেদের ভবিষ্যৎ আমার ছেলেমেয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বিপ্লবের মতো চিফ মিনিস্টার হয়ে যাবে আর সুশান্তের মতো মন্ত্রী হয়ে যাবে ইতিহাস কি বলে ইতিহাসকে মনে রাখলেই আপনি জীবনে প্রতিষ্ঠা পেতে পারেন এটা আমি বলি না দুনিয়াতে প্রমাণিত হয়েছে আজকাল আমি ঘুরি 1 নেশন 1 ইলেকশন ভারতবর্ষের নরেন্দ্র মোদী লাগু করছেন একসঙ্গে বিধানসভা লোকসভা ইলেকশন হবে তো মানুষের ঝড় ঝামেলা কম হয়ে যাবে পয়সা খরচা কম হবে সমাজ কম বরবাদ হবে স্কুল কলেজ কম বন্ধ থাকবে পয়সা কম খরচা হবে লাখো কোটি টাকা বেঁচে যাবে আর সেই টাকা দিয়ে ভারতবর্ষের মানুষের সার্বিক বিকাশ উন্নয়নের কাজ নামানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিষয়টা শুনেছেন নাম শুনেছে কেউ কে কে শুনেছে তার হাত উঠাবো ওয়ান নেশন ওয়ান ইলেকশন সবাই জানেন এমন নিচে তো ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছে তাদের কাছে আমার নিবেদন থাকবে যে এক রাষ্ট্র এক নির্বাচন সেই বিষয়ে মানুষের কাছে ছোট ছোট গ্রুপে আলোচনা করা বলা যে এটা আমরা কি লাভ হবে দেখুন বাড়ি ঘর চালানোর সময় আমরা আদর্শ মা কাকে বলি আদর্শ ঘর কাকে কোন ঘরকে বলি যে ঘরের মধ্যে হিসাব নিকাশ সঠিক হয় যে মা হিসাব নিকাশ রাখে না সেই ঘর কোনোদিনই উন্নতি করতে পারে না ঠিক রাজ্য সরকার কেন্দ্র সরকারেরও দায়িত্ব যে প্রমুখ থাকে তাকে হিসাব করে চলতে হয় আর
নিজের বাড়ি ঘর নিজের পরিবারকে উন্নত করার বড় রাস্তা হচ্ছে আমার কাছে যা আছে তার মধ্যে থেকে লিকেজ বাঁচিয়ে কিভাবে সেভ করে রাখা, আমার কাছে যা আছে তার মাঝখান থেকে। এটা হচ্ছে প্রথম উন্নয়নের মাপকাঠি। উন্নয়নের মাপকাঠি এটা না যে আমি 1000 টাকা থাকি, আমার ঘরে 10,000 টাকা আছে, ওখানে যে কোনো বিক্রমদা আমাদের 2,000 টাকা বাড়ায় দেন, 12,000 টাকা হইলে আমি 2,000 টাকা সেভ করলাম। এটা কোনো নিয়ম না। নিয়ম হচ্ছে আমার কাছে 10,000 টাকা মাসে ইনকাম হয়, এই 10,000 টাকার মধ্যে আমি কিভাবে ব্যবস্থিতভাবে খরচা করে কিছু টাকা বাঁচিয়ে রাখবো আমার ভবিষ্যতের জন্য, তাকে বলে উন্নয়ন। তাকে বলুন না। আর নরেন্দ্র ভাই মোদী সেটা জানেন, তার জন্য যে যে জায়গায় ভারতবর্ষের সরকারের অপব্যয় হয় যেটার কোনো দরকার নেই, যেটাকে পরিবর্তন করা যেতে পারে, নরেন্দ্র ভাই মোদী তার মধ্যে একটা এক নির্বাচন, এক রাষ্ট্র, এক রাষ্ট্র, এক নির্বাচন তার জন্য করতে চাইছে যে বিধানসভা লোকসভা ইলেকশন যদি একসঙ্গে হয়ে যায় ভারতবর্ষের মধ্যে, তখন ভারতবর্ষের লাখো কোটি টাকা বেঁচে যাবে। ইলেকশনে খরচা হয় না, ইলেকশনে খরচা একবার হলে একবার খরচা হবে, বারবার হলে বারবার খরচা হবে। আর ত্রিপুরা রাজ্যে আরেকটা অতিরিক্ত বোঝা, সেটা হচ্ছে ইলেকশনের নাম শুনলে গ্রামে গঞ্জে মানুষের মধ্যে প্যানিক পায়, আতঙ্ক তৈরি হয়। কারণ লম্বা সময় কমিউনিস্ট শাসন করেছে, কমিউনিস্ট বাংলা এবং ত্রিপুরাতে, বাকি সব রাজ্য তেমন হয় না। এই দুই রাজ্যের মধ্যে ইলেকশন আসলেই সাধারণ মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, ইলেকশনে কে জানে জিতবো, কে জানে জিতবো, জিতলে সিপিএমের তারা যদি আইন করে আমরা তো মেরে দেবো, কত মার্ডার করবো, বাড়ি আগুন জ্বালাই দেবো, বাইক ভাঙবো, রাস্তা টিকবো। যদি এ চলে আসে এরকম করবে, এমন মানসিকতা হয় না, হয় না এমন মানসিকতা। এটা থেকেও মুক্তি পাবে মানুষ ইলেকশন করে, মানুষকে আর ভীত সন্ত্রস্ত থাকতে হবে না। 5 বছরে একবার ইলেকশন হবে, যাই হবে একবার হয়ে 2-3 মাসের শেষ, তারপর বাকি 4.5 বছর উন্নয়নের কাজ করব, রাজ্যের উন্নয়ন করব, নিজের ছেলেমেয়ের ভবিষ্যৎ রচনার জন্য কাজ করব, পরিশ্রম করব, নিজের ছেলেমেয়েকে নিজের পরিবারকে প্রতিষ্ঠিত করব, নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ভারতকে সর্বশ্রেষ্ঠ ভারত বানাবো। এই দিশাতে আমরা সবাই মিলে কাজ করব। এখানে এত লোক কেমন? হ্যাঁ, আচ্ছা, 3:30টা আমি যখন বলে দিচ্ছি তারা আপনাদের কিছুরই দিব রাস্তা দিত না কিন্তু। আচ্ছা, আমার দেখতো হইলে টাকা কম লাগে না, আমরা দেখতো যে কাজ দাঁত अरे हम भी आपके मेरा भाग्य अच्छा है। देखो जो मेरे कार्यकर्ता हमारे कार्यकर्ता को दादा आपने देखा जन्म एक से बड़ भाग्य की होते पारे यार एक मानुषের জীবন। আর আসলে আমি আমার কম সময়ের মধ্যে রাজনীতি জীবনে ত্রিপুরার মানুষ আমাকে ঢের আশীর্বাদ দিয়েছে, প্রেয়ার দিয়েছে, ভালোবাসা দিয়েছে। আর আপনাদের ভালোবাসার আশীর্বাদের কারণেই না হরিয়ানা থেকে দাদাগিরি করে যাই। জানেন আমার একটা বিপ্লবের জাতের মধ্যে জাত, আমি এদিকে আমাদের খুব এই করে মানে এদের তো সবাই একটু পয়সা করি আছে, সবাই ভাই পয়সা করি ওরা মানুষ, আমার মতো সবই সহযোগিতা মানুষ। আমি তার সঙ্গে আমি শোনো বেশি বেশি করো না, কমিউনিস্ট খেয়ে দিচ্ছি তোমরা খেয়ে। তো আসলে কি ত্রিপুরার মানুষের আশীর্বাদের কারণে মানসিক শক্তি পায়, আর তার মানসিক শক্তি বহিঃপ্রকাশ কখনো পরিশ্রম করতে পারি বিশ্বাসের সঙ্গে, তখন রেখার। আমি আশা করি আগামী দিনগুলো তো জানে আমি ইচ্ছে করে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না, কারোর লোকসান করি না। অনেক সময় মনে করেন কাজ করার সময় ভুল ত্রুটি হয়েই যেতে পারে, কিন্তু ইচ্ছে করে কোনো মানুষের পেছনে আমি লাগিও না, কারোর লোকসানও করি না। কিন্তু আমার পেছনে লাগলে কিন্তু আমি এদের ছাড়িও না।
এরকম ভাবে। আর কমিউনিস্ট আমি দেখতাম পারি কি করবেন এই কারণে কমিউনিস্টের নেতাকে আমি এমন মানুষের শ্রদ্ধা করতাম মানে মানুষ সরকার মানে যে করি শ্রদ্ধা করতাম, কিন্তু কমিউনিস্ট রাষ্ট্রবিরোধী মানসিকতা রাখে। কমিউনিস্ট ভারতের সংবিধানকে মানে না, কমিউনিস্ট ভারতীয়ত্বকে মানে না, কমিউনিস্ট আমাদের কৃষ্টি সংস্কৃতিকে মানে না। যারা এখানে বয়োজ্যেষ্ঠ আছেন এরা সবাই জানে, যারা পরিপক্ক কমিউনিস্ট হয়ে যায় মা বাবা মারা যাওয়ার পরে শ্রাদ্ধ করে না, মাথা মুন্ডন করে না। ভুল হয়েছে? ভুল হয়েছে? মা বাবা মৃত্যু যে আমাদের জন্ম দিয়েছে আমাদের কৃষ্টি সংস্কৃতি বলে মাথা মুন্ডন করে 13 দিন বা 11 দিন নিচে বিছানা নিচে শুয়ে মা বাবার জন্য প্রার্থনা করে তাদের যে সর্বনাশ হয় সেটাও করে না। বিপ্লবদের বানানো বিজে বিপ্লবদের বানানো না, তারা দেখো মাথা মুন্ডন করছে না, শ্রাদ্ধ করে শ্রাদ্ধ করছে না, এই কারণে ক্রেতারটা নিজের বাগাইছে। 2018 ইলেকশনে যতগুলো তাদের মা বাবার আত্মা আছে না সবকে এখান হয়েছে একটা হিসেবে বিপ্লবদের লগে ইলেকশন করে বিজেপি দিতে আসছে। এইবার মনে এটা দেখবেন মেলামেটা আজকে মিটিং বেরিয়ে দেওয়া বিপ্লবদের খুশি থাকার মহাবাতে এমনি গেছে প্রেতাত্মা গুলো ওই আছে কারবারি আছে সামনে থেকে এই পডকাস্টে বয়নি আর এখন বইটা তো না পডকাস্টের মধ্যে বলার কোনো সুযোগ নেই। তার জন্য আমি বলি যে কমিউনিস্টের স্বভাব, কমিউনিস্টের রীতিনীতি, কমিউনিস্টের नियम कानून ये कम्प्लीटली हमारे संस्कृति और भारत विरोधी है। তার জন্য আমি তার নীতিগত বিরোধ করি, ব্যক্তির বিরুদ্ধে আমি করি না। ব্যক্তি তো মানব জাতির সর্বশ্রেষ্ঠ মানুষ, মানুষের চাইতে বড় জীব, শ্রেষ্ঠ জীব দুনিয়াতে নেই, মানুষের আমি অবহেলা করি না। কিন্তু কমিউনিস্টের কোনো সাথ না দেওয়া, কমিউনিস্টের কোনো জায়গাতে সুযোগ না দেওয়া, কমিউনিস্টের কোনো জায়গা কথা না শোনা। কালকে একটা আমি গল্প শুনাইছি ইয়েতে, কেউ শুনছে? আশা কর্মীদের দিকে শোনাইছিলাম, শুনছে না কেউ? আশা কর্মী এসেছিলাম, একটা ছোট্ট গল্প শুনিয়েছি, শুনেতা কইলে শোনা মনে হয় শোনাতাম। হ্যাঁ সপ্তাহ কমায় সিপিও দেবো, সিপিও দেবে মাই দিলাম। গল্পটা কি? জঙ্গলের রাজাকে, জঙ্গলের রাজাকে সিংহ না সিংহ, তো জঙ্গলের এক কোনার মধ্যে সকাল থেকে দুপুরে গেছে এক গাধা আর এক বাঘ বইতে তর্ক করে। কি তর্ক করে? সকালের থেকে তর্ক করতে আসে। কি তর্ক? 6 ঘন্টা 7 ঘন্টা গেছে দুজনে তর্ক করতে করতে ঝগড়া। তর্কটা কি? গাধার পর বুঝলি বাঘ ভাই উপরে যে আকাশটা রং কিটা রং দেখছনি, তো বাঘের কয়টা তো নীল কালার, আকাশ তো নীল থাকে, বাঘের পর নীল। গাধাকে বুঝতে তোমার চোখের পাওয়ার খারাপ হয়ে গেছে, বুঝছি এটা লাল না। বাঘের পর এর আমি দুনিয়া ফিরি, দুনিয়া করি, স্বীকার করি, এটা নিয়ে তুমি তো লাল। 6 ঘন্টা 7 ঘন্টা দুজনে মিলে তর্ক করি, এরপরে সমাধান হয় না। তো বাঘের কাছে চলো রাজার কাছে, রাজা বিচার করবো কোনটা ঠিক, তুমি ঠিক না আমি ঠিক। দুজনে আসছে রাজার কাছে, দরবারে বয়ে গেছে সিংহ, সমস্ত পশুরা সিংহরে জিজ্ঞাসা করছে, প্রভু আমরা একটা ভেজালে বসছি, এই কারণে আপনার কাছে আসছি। কি হয়েছে? বলে আমরা সকাল থেকে বলে দিচ্ছি, একটা সমাধান করতে পারতেছি না। বলে কি বিষয়? তো দাদা বাবা, প্রভু আকাশের রং লাল, বাঘের কয়টা নীল। ও কি জানলে কতক্ষণ ধরে ঝড় পেয়েছে? প্রভু সকাল থেকে দুপুর হয়ে গেল গা, তারপরে আপনার কাছে আইছি, আপনি এটার সমাধান দেন, কোন এটার কালারটা কি? তারপরে গাধা কিছু গাধা বাঘের দেখছিস কি তোরা এই কারণে শাস্তি দিচ্ছি,
গাদালু এতদিন ধরে কত বছর পেয়েছে। নরেন্দ্র মোদী কি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধু